এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর প্রথম যে চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা কষে দেখি 1.3 এর অঙ্কগুলো করব। দেখো, প্রথম প্রশ্নটা বলেছে এখানে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার, দেখো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। এখানে খেয়াল রেখো, এই ধনাত্মক সংখ্যাটা আমাদের পরে কাজে লাগবে। আর অখণ্ড সংখ্যা বলতে কি বুঝি না, 0 থেকে 0, 1, 2 এই সমস্ত সংখ্যাগুলো, তাই তো। তাদের বলছে অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে বিয়োগফল 3। বলছে তাদের বর্গের সমষ্টি 117। এখানে বর্গের সমষ্টিটা দিয়ে দেওয়া আছে 117। সংখ্যা দুটি হিসেব করে লিখি। দেখো, তো প্রথমে আমরা কি করব, দুটো সংখ্যা আমাকে বের করতে হবে, তাই আমি সংখ্যা দুটোর মধ্যে একটাকে ধরে নেব। ধরি একটি সংখ্যা সমান হলো এক্স। অতএব আমরা এবার কি করব, দুটি ধনাত্মক সংখ্যা বলেছে, তাহলে অপর সংখ্যাটা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব সেটা লক্ষ্য করো। অতএব অপর সংখ্যাটি সমান, দেখো এখানে বলা আছে অন্তর হচ্ছে 3, তাই তো। তাহলে একটি সংখ্যা যদি আমি এখানে এক্সটা লিখি, মাইনাস এমন একটা সংখ্যা করতে হবে যাদের অন্তর মানে বিয়োগফলটা হলো 3। এইভাবেও করতে পারো বা এইভাবেও ভাবতে পারো যে একটা সংখ্যা -x সমান হচ্ছে 3। দুভাবে করলেও উত্তরটা একই আসবে। আমি তোমাদের এটা দিয়ে দেখাচ্ছি। দেখো, এক্স মাইনাস কোনো একটা সংখ্যা যেটা আমাকে বের করতে হবে, সেটাই অপর সংখ্যা হবে, ইকুয়াল টু 3। দেখো, এবার এক্স সমান যদি আমি 7 বলি, 7 মাইনাস এখানে কোনো একটা সংখ্যা থাকবে, তাহলে আমরা 3, বিয়োগফলটা 3 হবে। তাহলে আমরা কিভাবে বের করব, এই সংখ্যাটা 7 থেকে 4 বাদ দিলে আমরা অ্যাকচুয়ালি 3 পাবো, তাই তো। তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে পেলাম, এই 7 মাইনাস 3 করে, 7-এর থেকে 3টা বাদ দিয়ে দিলেই আমি 4 পেয়ে যাব। তাহলে এখানে দেখো এক্স হচ্ছে 7, তাহলে এই সংখ্যাটা কত হবে, এক্স মাইনাস 3, তাই না। এই যে এক্স মাইনাস 3, তাহলে দেখো বিয়োগটা করলে আবার 3 হচ্ছে, কারণ এক্স এক্স কেটে যাবে, মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে, বোঝা গেছে। তাহলে অপর সংখ্যাটা কি হবে, এক্স মাইনাস 3। তাহলে অপর সংখ্যাটা হলো এক্স মাইনাস 3। এটা যদি বুঝে যাও, বাকিটা আর দেখো কোনো অসুবিধে নেই। প্রশ্নে বলা আছে তাদের মানে কি, এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে আমি লিখে নেব যে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি হয়েছে, তাদের বর্গের সমষ্টি মানে এই সংখ্যাটার বর্গ প্লাস অপর সংখ্যাটার বর্গ, তাদের সমষ্টি প্লাস করেছি, এটা সমান দিয়ে দেওয়া আছে 117। ওকে, এখান থেকে কি করতে হবে আমাকে, দেখো আগে আমরা অঙ্কগুলো করেছি শুধু এই দ্বিঘাত সমীকরণটা বের করে রেখে দিতে হতো। এখানে কি বলেছে, এখানে বলেছে সংখ্যা দুটি হিসেব করি, মানে এই এক্সের মান আমাকে বের করতে হবে, তারপর এক্সের মানটা একটা উত্তর হবে আর এক্স মাইনাস 3 এর মানটা একটা উত্তর হবে, তাই তো। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে নেব। এটা তো এক্স স্কোয়ার, কোনো অসুবিধে নেই। এবার দেখো এক্স মাইনাস 3 আছে, তার হোল স্কোয়ার মানে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে আমরা ভাঙবো। এটা আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এখানে a মানে কত, a মানে হলো x আর b মানে হলো 3। তাহলে a সমান x আর b সমান 3 হলে সূত্রটা কি হচ্ছে, a স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 2a x আর বি হচ্ছে 3, একই ব্যাপার, 3 ইন্টু এক্স করো বা এক্স ইন্টু 3 করো, প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার সমান 117। এবার এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 2 3 6x প্লাস 3 স্কোয়ার মানে 3 3 9, আর এই 117টা এদিকে নিয়ে চলে আসছি সমান 0। এবার আমরা কি করব, এই যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে এটা যোগ বিয়োগ করে দেবো, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x, এখানে দেখো 117 মাইনাস আর 9টা হচ্ছে প্লাস, তাহলে দুটো বিপরীত চিহ্ন যুক্ত, সুতরাং বড়র চিহ্ন হয়, বড়র চিহ্ন কত, মাইনাস। এবার কি করব, এদের দুজনের বিয়োগফল মানে 117 মাইনাস 9 করব, তাহলে 9 8 17, তাহলে 1 আর 1 0 হয়ে যাচ্ছে 1।
তাহলে এটা আমরা পাচ্ছি 108 এটা। এবার দেখো সকলকেই 2 দিয়ে আমরা কমন নিতে পারবো বা 2 দিয়ে ভাগ করে ফেলতে পারবো। তো আমরা 2 দিয়ে কমন নিয়ে দেখাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 2 3 6 মাইনাস 2 5 10 2 4 8 এটা। তাহলে এবার কি করব, দেখো এই 2টা তাহলে এদিকে ভাগ হয়ে যাবে, 2টা গুণ হয়ে আছে, ভাগ করে দাও। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 সমান, তাহলে কত হয়ে যাবে 0/2। 0/2 মানে আমরা জানি 0, সুতরাং এখানে 0 লিখে নিচ্ছি। এবার দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। এই দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। এক্সের মানটা বের করতে গিয়ে আমরা কি করব, মিডিল টার্ম ফ্যাক্টর করব। যদি বুঝতে পেরে যাও, প্রথমেই দেখো 54 আছে, এখানে 3 আছে, 9 6 54। যারা বুঝতে পারবে না তারা এইভাবে ভেঙে নেবে, 2 2 4 2 7 14, 2 দিয়ে করলাম উৎপাদকে বিশ্লেষণ, 3 9 27, আবার দেখো 3 3 9। তাহলে আমাকে এই 3টা মেলাতে হবে, 3 3 9 আর 3 2 6। তাহলে 9 মাইনাস 6 করলেই আমরা এখানে 3টা পেয়ে যাব। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 6 ইন্টু এক্স, এই 3 এর জায়গায় এটা লিখে নিয়েছি, মাইনাস 54 ইকুয়াল টু 0। ওকে, মিডিল টার্ম ফ্যাক্টর যদি আরও ভালোভাবে বুঝতে চাও তাহলে ক্লাস 8-এর দেখবে প্লেলিস্টের থেকে উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টারে যাবে, ওখানে কিন্তু পেয়ে যাবে। ওকে, দেন মাইনাস 9 ইন্টু এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 54 ইকুয়াল টু 0। এবার এই দুটো আর এই দুটো থেকে কমন নিতে হবে, সুতরাং এক্সটা কমন নেবে। এই দুটো থেকে দেখো এক্সটা কমন নিলে একটা এক্স নিয়ে নিয়েছি, সুতরাং আরেকটা এক্স মাইনাস 9। ওকে, প্লাস এখানে দেখো 6 9 54, সুতরাং 6টা কমন নিতে পারবো, এখানে এক্স মাইনাস 6 9 54 সমান 0। ওকে, এবার এই দুটো থেকে কমন নেব, এই একটা টার্ম এই একটা টার্ম, মাঝে প্লাস রয়েছে, সুতরাং দুটো আলাদা টার্ম। এবার এই এক্স মাইনাস 9 দেখো দুটো টার্মেই রয়েছে, সুতরাং এক্স মাইনাস 9কে কমন নাও। প্রথম টার্মে থাকবে এক্স, পরের টার্মটাতে তাদের থাকবে প্লাস 6। ওকে, এটা আমরা দেখেছি যে এ ইন্টু বি ইকুয়াল টু যদি 0 থাকে তাহলে আমরা কি জানি, হয় এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0। এটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে দেখে এসেছি। সুতরাং এখান থেকে আমরা বলবো কি এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, অথবা এখানে এ হলো এটা আর বি হলো এই পুরোটা, আর একটা হচ্ছে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। যদি দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা এইভাবে করতে পারি। অতএব এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু 9টা এখানে মাইনাস ছিল, ডান দিকে চলে আসলো, প্লাস হয়ে গেল। এখানে এক্স ইকুয়াল টু তাহলে কি প্লাস 6, তাহলে এটা হচ্ছে মাইনাস 6। ওকে, এবার লক্ষ্য করো আমি এক্সের দুটো মান পেয়েছি, এক্স ইকুয়াল টু 9 আর এক্স ইকুয়াল টু মাইনাস 6, কিন্তু প্রশ্নে কি বলা আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। সুতরাং এক্সটা কি, এক্সটা হচ্ছে গ্রেটার দেন 0, যেহেতু ধনাত্মক তাহলে এই কথাটা আমরা এখানে একটু লিখে নেব, যেহেতু এক্স গ্রেটার দেন 0 অতএব এক্স নট ইকুয়াল টু মাইনাস 6। ওকে, এক্স নট ইকুয়াল টু মাইনাস 6, তাহলে এক্সের মানটা কত, 9 হয়ে গেল। অতএব এক্স ইকুয়াল টু 9। এবার কি লিখব, উত্তর চেয়েছে সংখ্যা দুটি কি কি, অতএব আমরা লিখব সংখ্যা দুটি হলো, দেখো সংখ্যা দুটি কি কি আমরা ধরেছিলাম এক্স আর এক্স মাইনাস 3, তাই তো। তাহলে একটা সংখ্যা আমরা কি পেয়েছি 9, তাহলে 9, আরেকটা কি 9 মাইনাস 3 মানে 6। এই নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, এখানে বলেছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করো। ওকে, এখানে বলেছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে একটা ত্রিভুজের ভূমি কোনটা, উচ্চতা কোনটা, তারপরে বাকিটা এগোচ্ছি। দেখো যদি এই একটা যে কোনো ত্রিভুজ ধরে নাও এরকমভাবে, যে এই একটা ত্রিভুজ, তাহলে কি হচ্ছে এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে তুমি ভূমি ধরতে পারো। আমি ধরছি এইটা হচ্ছে ভূমি। ওকে, এটা যদি ভূমি হয়, উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে এই ভূমির ঠিক বিপরীত পাশে যে শীর্ষবিন্দুটা আছে, এই শীর্ষবিন্দু থেকে আমি যদি লম্ব অঙ্কন করি, লম্ব আঁকি মানে 90 ডিগ্রি করে আঁকি, তাহলে যে দৈর্ঘ্যটা পাবো এটা হচ্ছে উচ্চতা। ওকে, এবার দেখো কি বলেছে,
এই ত্রিভুজটার ক্ষেত্রে যে কোনো ত্রিভুজ নিতে পারো, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। এই কথাটা, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে উচ্চতাটাকে যদি আমি এক্স মিটার বলি, এখানে যেহেতু মিটার আছে তাই উচ্চতাটাকে যদি আমি এক্স মিটার ধরে নিই, তাহলে ভূমিটা কি হবে, উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতা এক্স তার দ্বিগুণ মানে 2 গুণ অপেক্ষা 18 মিটার বেশি। বেশি মানে কি, প্লাস করতে হবে, প্লাস 18 এত মিটার হয়ে যাচ্ছে ভূমিটা। দেখো এটা যদি বুঝে যাও, তারপরেরটা কিন্তু আর কোনো অসুবিধে হওয়ার কথা নয়। ওকে, তাহলে আমরা কি ধরে নেব, উচ্চতাটা ধরে নেব, ভূমিটা নির্ণয় করব। তাহলে ধরি ত্রিভুজটির উচ্চতা সমান এক্স মিটার। মিটার কেন ধরলাম বুঝতে পেরেছো? এখানেও দেখো মিটার দেওয়া আছে, এখানেও বর্গমিটার দেওয়া আছে, তাই এটা আমরা মিটারে ধরবো। ওকে, অতএব ত্রিভুজটির ভূমি সমান কি বলেছে, উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতা আছে এক্স মিটার, তার দ্বিগুণ মানে 2 গুণ অপেক্ষা 18 মিটার বেশি। ওকে, এবার দেখো প্রথম লাইনটা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় লাইনে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার। তাহলে তোমাকে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে জানতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখব যে কি, হাফ ইন্টু ভূমি আমাদের কোনটা, এটা, তাহলে 2x প্লাস 18 ভূমি ইন্টু উচ্চতা এখানে এক্স মিটার। দেখো এই মিটার মানে বর্গমিটার হবে, সেই বর্গমিটারের সাথে এই বর্গমিটারটা বাদ হবে, তাহলে সমান আমরা পাবো কত, 360। বোঝা গেছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হচ্ছে 360 বর্গমিটার, যেহেতু বলে দেওয়া আছে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 360 বর্গমিটার। ওকে, নেক্সট আমরা কি করব, দেখো এখানে 2টা কমন নেওয়া যাবে, তাহলে এই 2টাকে কমন নিয়ে নাও। 2টা কমন নিলে কি হচ্ছে, এখানে থাকছে এক্স প্লাস 2 9 18, আর এখানে একটা এক্স গুণ আছে সমান 360। তাহলে এই দুই কেটে দাও। তাহলে এবার গুণ করো, এক্স গুণিত এক্স মানে এক্সের স্কোয়ার প্লাস 9 ইন্টু এক্স, আর এখানে দেখো 360টা ডান দিকে ছিল, এটা আমরা বাম দিকে নিয়ে চলে আসছি। এবার কি করব, এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করব। মিডিল টার্ম ফ্যাক্টর করার জন্য এই 360কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 2 1 2, 2 8 16, এবার 18 আছে, 2 9 18, 2 দিয়ে আবার যাবে, 2 4 8, 2 5 10, 3 দিয়ে কাটাকাটি ভাগ করতে পারবো, 3 15 45, 3 5 15, তাই তো। এবার তোমরা সাজিয়ে সাজিয়ে দেখবে 9 কিভাবে পাও। দেখো আমি একটু দেখিয়ে দিই, 5 3 15, আর 3 2 6, 6 2 12, 12 2 24, এই এগুলোকে যদি একসাথে নিই তাহলে হচ্ছে 24, 15 বিয়োগ করো, দেখো হবে 9, তাই তো। তাহলে 9-এর জায়গায় আমরা 24 মাইনাস 15 লিখতে পারি। এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 15, এটা এক্স মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার এক্স স্কোয়ার প্লাস 24-এর সাথে এক্স গুণ করে দাও, 24x প্লাস মাইনাসে মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। ওকে, এবার এই দুটো থেকে কমন নেব আর এই দুটো থেকে কমন নেব, তাহলে এই দুটো থেকে কমন নিলে এক্স কমন নিতে পারবো, এক্স স্কোয়ার থেকে এক্স থাকলো, এই এক্সটা নিয়ে নিয়েছি, তাহলে 24। এখানে দেখো, এখানে আমরা 360কে ভেঙে এই দুটো উৎপাদক পেয়েছিলাম 24 আর 15, সুতরাং 360 মানে আমরা লিখতে পারি যে 24 গুণিত 15। তাহলে এখানে যেহেতু 15 আছে, এই 15টা আমরা উৎপাদক হিসেবে বের করে নিতে পারি, কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে এক্স মাইনাসটা নিয়ে নিয়েছি, তাহলে প্লাস, আর এই 24টা পড়ে থাকবে, মানে 15 দিয়ে ভাগ করলে এটা 24 হবে। এবার দুটো টার্ম থেকে দেখো এক্স প্লাস 24 এই দুটোকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কি, এখানে থাকছে এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো সংখ্যামালার গুণফল ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারবো এক্স প্লাস 24 এটা ইকুয়াল টু 0, অথবা
এক্স মাইনাস 15 এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 24টা প্লাস ছিল, এদিকে আসলো মাইনাস হয়ে গেল। এখান থেকে এক্সটা 15টা মাইনাস ছিল, ডান দিকে গেল প্লাস হয়ে গেল। এবার লক্ষ্য করো, এটা বলেছে উচ্চতা, উচ্চতা এক্স মিটার। আমরা জানি উচ্চতা সবসময় পজিটিভ হয়, তাই তো? আর তাছাড়া এই সমস্ত এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোই এক্সের পজিটিভ মানটাকে নিতে হবে। যেহেতু তাহলে আমরা কি লিখব, এক্স গ্রেটার দেন 0, কারণ উচ্চতা সবসময় পজিটিভ হয়। অতএব এক্স নট ইকুয়াল টু -24, এটা হবে না। তাহলে উচ্চতা কোনটা? 15। অতএব ত্রিভুজটির উচ্চতা জানতে চেয়েছে, তাহলে আমরা লিখব অতএব ত্রিভুজটির উচ্চতা সমান হলো এক্স মিটার, সুতরাং 15 মিটার। নেক্সট 3 দাগের অঙ্কটা দেখো, এখানে বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, অখণ্ড আর ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করি। তাহলে আমরা সংখ্যাটা জানি না, সুতরাং সংখ্যাটাকে প্রথমে ধরে নেব। কি ধরব? ধরি সংখ্যাটি হলো এক্স। ওকে, এবার দেখো এই লাইন ধরে সমস্তটা রয়েছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, এই লাইনটাতে আমি পরে আসছি। জাস্ট এখান থেকেও দেখো সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, এখান থেকে আমরা শর্তানুসারে এটা পেয়ে যাব। খুবই সহজ একটা অঙ্ক। তো এখানে কি বলেছে, শর্তানুসারে সংখ্যার 5 গুণ, সংখ্যাটা কত? এক্স, এক্সের 5 গুণ মানে 5 গুণ করে দিলাম, সেটা কি হবে? সেটা সমান তার বর্গের, তার মানে এই সংখ্যাটার, তাহলে সংখ্যাটির বর্গ তার বর্গের দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 গুণ করে দাও, দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে এটা যা আছে তার থেকে কম, কত কম? 3 কম, কম মানে মাইনাস করেছি, তাহলে 3 কম। এই লাইনটা ধরে আমরা পুরো শর্তটা পেয়ে গেলাম। এবার দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাকে আমরা সমাধান করব। তাহলে কি আছে? এদিকে আছে 2x স্কোয়ার মাইনাস 3, আর এদিকে আছে 5x। আমরা একবার ঘুরিয়ে লিখলাম, যারা পারবে তারা এই লাইনটা না করে সরাসরি এখানে চলে আসবে। 5xটাকে তাহলে আমরা ওদিকে আছে প্লাস ছিল, মাইনাস করে আনলাম, আর বাকিটা একই রাখলাম। এবার দেখো, এবার এটা মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টরে তোমরা যেটা ভুল করো, এখানে অনেকেই কি করো, দেখো 2 আর 3 আছে, 2 × 3, এই দুটো সংখ্যাকে দিয়ে এই সংখ্যাগুলোর হেল্প নিয়ে 5কে মেলাতে হবে। এখানে যদি 2 + 3 = 5 হয়, এই 5-এর জায়গায় 2 + 3 লেখো, তাহলে কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা আর কমপ্লিট করতে পারবে না, কারণ যেহেতু এখানে দুটো নেগেটিভ আছে, আমরা এই 5টাকে বিয়োগ করেই আনবো। ওকে, সুতরাং 2 × 3 = 6 আমরা জানি, তাহলে 6 মাইনাস যদি 1 করি, 6 মানে 6 1-কে 6, 6 মানে 6 1-কে 6, তাহলে 6 - 1 সমান হচ্ছে 5। দুভাবে 5 করা যায়, 2 + 3 করেও পাচ্ছি, আবার 6 - 1 করে পাচ্ছি। এটার ক্ষেত্রে এটা আমরা নেব, কারণ এইভাবে আমরা দেখবে উৎপাদকের বিশ্লেষণটা লাস্টে মেলাতে পারবো না। ওকে, এটা খেয়াল রেখো, তোমরা পরীক্ষার সময় অনেকে এইভাবে ভুলটা করো, এটা নেবে না, 6 - 1টা নেবে। তাহলে 2x স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় কি বসাবো? 6 - 1 × x - 3 = 0। ওকে, নেক্সট আমরা কি করব, এটাকে ব্রেক করে নেব। 2x স্কোয়ার মাইনাস 6 × x, আর মাইনাসে মাইনাসে প্লাস 1 × x মানে x - 3 = 0। এই দুটো থেকে কমন নেব, এই দুটোতে দেখো 2টা কমন যাবে, 2 × 3 = 6, তাহলে 2, আর x স্কোয়ার আর এক্সের এক্সটা কমন যাবে, তাহলে এটা হচ্ছে x মাইনাস 2 × 3 = 6, এটা প্লাস এখানে x - 3 আছে, তাহলে 1 কমন নিলে x - 3টা আমরা লিখতে পারছি। ওকে, তারপর দেখো এই দুটো টার্ম থেকে x - 3 কমন নিতে পারবো, x - 3 নিয়ে নিলাম, তাহলে এখানে থাকছে 2x, আর এখানে থাকছে +1 = 0। এবার দুটো সংখ্যামালার গুণফল = 0 হলে আমরা জানি কি x - 3 = 0, অথবা 2x + 1 = 0। এখান থেকে x এর মান বের করে নাও, এটা সমান x = 3, আর এখানে 2x সমান +1 আছে, -1 হয়ে যাচ্ছে, আবার x এর মানটা x এর সাথে 2 গুণ আছে, এটা আসলো এদিকে
ভাগ হয়ে গেল। ওকে, এবার লক্ষ্য করো, এবার এই জায়গাটায় আসবে অখণ্ড ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে। প্রথমত ধনাত্মক, সুতরাং এই ঋণাত্মক সংখ্যাটা লিখব না। অতএব যেহেতু কি বলবো, যেহেতু এক্স ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে আমরা কি বলতে পারি, এক্স নট ইকুয়াল টু -হাফ, তাহলে এক্স ইকুয়াল টু 3। ওকে, যেহেতু এক্সটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক বলেছে, সুতরাং ঋণাত্মক হবে না। তাছাড়াও দেখো অখণ্ড বলা আছে আর এখানে হাফ রয়েছে, যদি প্লাস হাফও হতো তাও কিন্তু এটা আমরা নিতে পারতাম না, তাই না? যেহেতু অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা হয় কত থেকে, 0, 1, 2, 3, এইভাবে সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা হয়। তাহলে এখানে হাফ হলেও হতো না। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এটা নেব না, এক্স ইকুয়াল টু তাহলে 3 হবে। এবার কি বলেছে দেখো, সংখ্যাটি নির্ণয় করে, তাহলে আমরা উত্তর কি লিখব, অতএব সংখ্যাটি হলো, সংখ্যাটা কত না, সংখ্যাটি হলো 3। নেক্সট আমরা 4 দাগের প্রশ্নটা দেখব। এখানে দেখো বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব হলো 200 কিলোমিটার। তাহলে প্রথমে আমরা বুঝে নিই, এই একটা স্থান আর এই একটা স্থান, দুটো স্থানের মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা আছে কত না 200 কিলোমিটার। দূরত্বটা বলে দেওয়া আছে। ওকে, এবার বলছে এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে, দেখো দুটো জিনিসে করে যাচ্ছে, একটা মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে এই এক স্থান থেকে অন্য স্থানে দুভাবে যাচ্ছে, একটা হচ্ছে মোটর গাড়ি এম দিয়ে ডিনোট করছে, আর একটা হচ্ছে জিপ গাড়িতে, মোটর গাড়িতে এই স্থান থেকে এই স্থান যাচ্ছে, জিপ গাড়িতে এই স্থান থেকে এই স্থান যাচ্ছে। এবার দেখো বলেছে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে এই জিপ গাড়িতে যেতে সময়টা কম লেগেছে। ওকে, এরপরে বলেছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ, দেখো মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসেব করে লিখি। যেহেতু মোটর গাড়ির গতিবেগটা আমাদের জানতে চেয়েছে, সুতরাং আমরা ধরে নেব মোটর গাড়ির গতিবেগটা হলো x কিমি প্রতি ঘন্টা। কেন এইভাবে ধরলাম, দেখো অলরেডি বলা আছে যে জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি এই এককে, অর্থাৎ কিমি প্রতি ঘন্টা। ওকে, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে মোটর গাড়ির গতিবেগ ছিল x কিমি প্রতি ঘন্টা, আর জিপ গাড়ির গতিবেগ কি বেশি, প্লাস দিলাম, বেশি বোঝাতে প্লাস যোগ করব, কত কিমি না 5 কিমি। তাহলে জিপ গাড়ির গতিবেগটা কত হলো, এত কিমি প্রতি ঘন্টা। এটা আগে বুঝে নিয়েছো, এইটা জাস্ট একটু লিখে নিই, তারপরে আমরা শর্তটাতে আসছি। তাহলে প্রথমেই কি করব, ধরি মোটর গাড়ির গতিবেগ, যেহেতু মোটর গাড়ির গতিবেগটা জানতে চেয়েছে, তাই আমরা মোটর গাড়ির গতিবেগটা ধরে নেব। লাস্ট লাইনে সবসময় দেখবে আমরা কোনটাকে ভ্যারিয়েবল চলরাশি ধরবো, এক্স ধরবো, সেটা আমরা পেয়ে যাব প্রতিবার। তাহলে মোটর গাড়ির গতিবেগ হলো এক্স কিমি প্রতি ঘন্টা। অতএব জিপ গাড়ির গতিবেগ কত হবে না, আমরা অলরেডি বের করেছি, যেহেতু 5 ঘন্টা বেশি বলেছে, তাহলে এক্স প্লাস 5 এত কিমি প্রতি ঘন্টা। ওকে, এবার দেখো যে শর্তটা বলেছে যে সময় লাগে মোটর গাড়িতে যেতে, যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে এটা যেগুলো আছে সেগুলো গতিবেগ, তাহলে কতটা সময় লেগেছে সেটা আমরা আগে বের করব। আমরা একটা সূত্র জানি, সব সময় এটা দেখবে কাজে লাগবে যখনই গতিবেগের অঙ্ক থাকবে দূরত্ব দিয়ে, সময় সমান দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। এই সূত্রটাকে আমরা বারবার কাজে লাগাবো, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে দেখো দূরত্ব কতটা, 200 কিলোমিটার। তাহলে এই যে 200 কিমি যেতে মোটর গাড়ির কতটা সময় লেগেছে বের করব, মোটর গাড়ির
সময় লাগে সমান, দেখো মোটর গাড়ির ক্ষেত্রেও মোটর গাড়িতেও এই দূরত্বটা গেছে, সুতরাং দূরত্ব 200 কিলোমিটার ডিভাইডেড বাই গতিবেগ। মোটর গাড়ির গতিবেগ কত? এক্স কিমি প্রতি ঘন্টা। তাহলে এটা, তাহলে সময়ের একক কি হয়? ঘন্টা। তাহলে মোটর গাড়ির সময় লেগেছে 200/x ঘন্টা। একই রকম, অতএব 200 কিমি যেতে জিপ গাড়ির কতটা সময় লাগবে? জিপ গাড়ির সময় লাগে, জিপ গাড়িও 200 কিলোমিটার যাচ্ছে, ওর গতিবেগ কত? x+5 কিমি প্রতি ঘন্টা। তাহলে এতটা সময় লেগেছে। ওকে, এইটা যখন বুঝে গেছো, দুজনেরই সময়টা আমরা পেয়ে গেছি। এবার কি বলেছে দেখো, মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে বেশি সময় লেগেছে কোনটাতে? মোটর গাড়িতে যেতে। তাহলে শর্তটা কি হবে? শর্তানুসারে মোটর গাড়িতে যেতে বেশি সময় লেগেছে 200/x, এই সময়টা লেগেছে মোটর গাড়িতে। জিপ গাড়িতে যেতে সময় লেগেছে কত? 200/x+5, এই সময়টা লেগেছে। তাহলে মোটর গাড়িতে যেতে যেহেতু বেশি সময় লেগেছে, তাহলে এই বেশি সময়টা থেকে কম সময়টা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কত কম সময় লেগেছে? না 2 ঘন্টা কম সময় লেগেছে। এখানে বলা আছে 2 ঘন্টা সময় কম লেগেছে, সুতরাং এই দুটোর বিয়োগফল সমান হচ্ছে 2। এটাই আমাদের শর্ত। এবার আমরা কি করব? এই 200টাকে কমন নিয়ে নেব। তাহলে প্রথমে কি থাকছে? 1/x মাইনাস এখানে 1/x+5 সমান হলো 2। ওকে, দেন কি করব? এইটা বিয়োগটা করব। তাহলে বিয়োগটা করতে হলে এটা লসাগু করে নেব, x ইন্টু x+5। তাহলে x+5টা উপরে যাবে, যেহেতু এখানে x আছে, মাইনাস x+5 আছে মানে x ইন্টু 1 মানে এক্সটা। আর এই 200টা এখানে গুণ ছিল, এই 200টা ডান দিকে আসলে ভাগ হয়ে গেল। তাহলে 2 1-কে 2, 2 100-ই 200। ওকে, এই বিয়োগটা হয়ে গেল। এবার দেখো এক্সের এটা নেগেটিভ এটা পজিটিভ, সুতরাং কেটে গেল। হচ্ছে এই টার্মটার সাথে, তাহলে এবার এখানে একটা ভগ্নাংশ পেয়েছি, এদিকে একটা ভগ্নাংশ পেয়েছি, আর কোনাকুনি গুণ করে দেবো। এক্স ইন্টু x+5-এর সাথে 1 গুণ, তাহলে সেটা লিখছি x ইন্টু x+5 ইকুয়াল টু 100 ইন্টু 5 মানে হলো 500। ওকে, দেন এটা গুণ করে নাও, x² প্লাস 5 ইন্টু এক্স মানে 5x। এই 500টা বাম দিকে নিয়ে চলে এসো, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল ইকুয়াল টু 0। এবার এটা দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। এবার আমরা এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করব। তাহলে 500কে উৎপাদকে বিশ্লেষণ করে নাও। দেখো 2 দিয়ে যদি দেয়, 2 25-এ 50 শূন্য, আবার 2 দিয়ে, 2 1-কে 2, 2 2-এ 4, 2 5-এ 10, এবার 5 আছে মানে 5 খাওয়াবো, 5 2-এ 10, 5 5-এ 25, আবার 5 5-এ 25। ওকে, এখানে 5 আছে, তাহলে আমরা এইভাবে ভাগ করব, 25 আর হচ্ছে 20, 5 2 10, 10 2 20। তাহলে 25 মাইনাস 20 করলেই আমাদের 5 হচ্ছে। তাহলে এই 5-এর জায়গায় আমরা কি লিখব? যে 25 মাইনাস 20 এক্স মাইনাস 500 সমান হলো 0। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করে নাও, 25x প্লাস আছে তাই প্লাস 25x প্লাস মাইনাসে মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। এই দুটো থেকে কমন নাও, এই দুটো থেকে। তাহলে প্রথম দুটো থেকে x কমন যাবে, তাহলে এখানে x² x নিয়েছি, x আছে, প্লাস x নিয়েছি 25। এখানে দেখো 20টাই পুরোটা কমন যাবে, তাহলে 20টা কমন নিলে x মাইনাসে মাইনাসে এই মাইনাসটা নিয়েছি, সুতরাং এখানে প্লাস 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 2 50 দিয়ে ভাগ করো, তাহলে 2 25-এ 50, শূন্যটা তো নেওয়া হয়ে গেছে। এবার x+25 দুটোতেই আছে, তাহলে কমন নিয়ে নাও, আর এদিকে থাকছে x মাইনাস এখানে থাকছে 20 সমান 0। তাহলে দেখো দুটো সংখ্যামালার গুণফল ইকুয়াল টু 0, তাহলে আমরা জানি x+25 এটা ইকুয়াল টু 0, অথবা
এক্স মাইনাস 20 এটা ইকুয়াল টু 0। অতএব এখান থেকে এক্স সমান কী পাচ্ছি, 25টা এদিকে গেলে মাইনাস হয়ে গেল, আর এখানে এক্সের মানটা 20। এবার লক্ষ্য করো, এদিকে আমি লিখছি, দেখো এক্সের মান দুটো পেয়েছি, যেহেতু দ্বিঘাত সমীকরণ ছিল, এটা দ্বিঘাত সমীকরণে আমরা জানি এক্সের দুটো মান পাবো, দুটো মান পেয়েছি। এবার আমরা এক্সের মানটা কি, গাড়ির গতিবেগ, গাড়ির গতিবেগ কী হয়, সবসময় পজিটিভ হয়, সুতরাং এক্সের মানটা হচ্ছে ধনাত্মক ভ্যালুটা নিতে হবে। যেহেতু এক্স গ্রেটার দেন 0, অতএব এক্স ইকুয়াল টু 20, এক্স নট ইকুয়াল টু -25। যেহেতু এক্সের মানটা গ্রেটার দেন 0, যেহেতু গতিবেগ, তাই আমরা এক্স গ্রেটার ইকুয়াল টু 20 নিচ্ছি, মাইনাসটা নিচ্ছি না। তাহলে উত্তর কী চেয়েছে, উত্তরটা চেয়েছে মোটর গাড়ির গতিবেগ। আমি ধরেছি মোটর গাড়ির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা। তাহলে উত্তর লিখব, অতএব মোটর গাড়ির গতিবেগ সমান 20 কিমি প্রতি ঘন্টা। ওকে, এইভাবে উত্তরটা বক্স করে দেওয়া শিখে নেবে, প্র্যাকটিস করে নেবে, কারণ কি উত্তরটা হাইলাইট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা 5 দাগের প্রশ্নটা দেখব। এখানে দেখো বলেছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার। ওকে, আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে 2000 বর্গমিটার এবং পরিসীমা বলে দেওয়া আছে 180 মিটার। তাহলে এই লাইনটা আমরা প্রথমে বুঝে নেব। দেখো, আয়তক্ষেত্রাকার জমি মানে আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। কোনটা দৈর্ঘ্য, এইটা হচ্ছে দৈর্ঘ্য, আর যেটা ছোট বাহু সেটা হলো প্রস্থ। ওকে, আর এই প্রস্থের সাথে এটা সমান, এই দৈর্ঘ্যের সাথে এটা সমান। ক্ষেত্রফল মানে কি, মানে এই আয়তক্ষেত্রটার ভেতরে কতটা জায়গা রয়েছে সেই জায়গাটা হলো ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই তো। আর কি বলে দেওয়া আছে, আর বলা আছে পরিসীমা। পরিসীমা মানে কি, মানে এই আয়তক্ষেত্রটার চারপাশ বরাবর যদি আমি হেঁটে আসি, তাহলে কতটা রাস্তা আমি যাচ্ছি, মানে এই পুরো দৈর্ঘ্যটা, এটাই হলো পরিসীমা। এর সূত্রও আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই দুটো সূত্র আমাদের এখানে মনে রাখতে হবে। তাহলে দেখো কি বলেছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করে লিখি। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ যে কোনো দুটোই আমাকে নির্ণয় করতে হবে, কিন্তু আমি যে কোনো একটা ধরে নেব। তাহলে ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান হলো এক্স। এবার দেখো একক এখানে মিটার, এখানে বর্গমিটার, যেহেতু দৈর্ঘ্য সুতরাং দৈর্ঘ্যটা হচ্ছে এক্স মিটার। অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ কত হবে, প্রস্থ সমান, দেখো এই দুটো সূত্রে যে কোনো একটা সূত্র থেকে আমরা দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ নির্ণয় করতে পারবো, কারণ ক্ষেত্রফল আর পরিসীমা দেওয়া আছে। এটা থেকে সহজে আমরা প্রস্থ সূত্রটা বের করতে পারবো, কারণ দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। এটা যদি আমি ডান দিকে এইভাবে লিখি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান হলো কত, ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলটাই দেখো আমাদের বলে দেওয়া আছে যে 2000 বর্গমিটার। দৈর্ঘ্যটা আমি জানি এক্স, তাহলে দৈর্ঘ্যটা হলো এক্স মিটার, আর প্রস্থটা কত হচ্ছে, প্রস্থটা আমাকে বের করতে হবে। ক্ষেত্রফলটা বলা আছে 2000 বর্গমিটার, তাহলে প্রস্থটা কি হবে, প্রস্থটা হবে 2000 ডিভাইডেড বাই, এটা এখানে গুণ হয়েছিল, এটা এদিকে আসলো মানে ভাগ হয়ে গেল। বা আমরা সূত্রটা এইভাবে মনে রাখতে পারি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রস্থ সমান ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। এই সূত্রটা আমরা অনেকে জানি, তাই তো, এই সূত্রটা জানি, বা এই সূত্রটা তোমরা মনে রাখবে, প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফলটা আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে, 2000 বর্গমিটার, তাহলে 2000 ডিভাইডেড বাই দৈর্ঘ্য মানে হলো এক্স এত মিটার।
প্রস্থ মিটারে আসলো। ওকে, বোঝা গেছে? এই সূত্রটা থেকে আমরা এটা পেলাম। এবার এই পরিসীমার সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা শর্তানুসারেটা বের করব। তাহলে শর্তানুসারে কি বলা আছে না, পরিসীমাটা বলে দেওয়া আছে 180 মিটার। তাহলে পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার প্লাস প্রস্থ হচ্ছে এটা 2000 বাই এক্স। তাহলে এটা হচ্ছে পরিসীমা, এটাই দিয়ে দেওয়া আছে 180 মিটার। তাহলে এটা সমান 180। দেখো এখানে আমি ক্ষেত্রফল থেকে প্রস্থ নিয়ে এসেছি, তাই এরকম সমীকরণ এসছে। তুমি যদি পরিসীমা থেকে প্রস্থ বের করো তাহলে এই সমীকরণটা দেখতে আলাদা হবে, কিন্তু শেষে যে দ্বিঘাত সমীকরণটা আমরা পাবো সেই দ্বিঘাত সমীকরণটা দুটোর ক্ষেত্রেই কিন্তু একই হবে। ওকে, তাহলে 2টা এখানে গুণ হয়ে আছে, এদিকে আমি ভাগ করে দেব। তাহলে হবে কত? 180 ডিভাইডেড বাই 2। আর এই যোগটা আমি করে নেব। তাহলে দেখো এক্সটা লসাগু, তাহলে এক্স গুণিত এক্স, এক্স স্কোয়ার, আর নিচে এক্স ছিল, সুতরাং এটা হলো 2000। ওকে, তাহলে এখানে কাটাকাটি করো, 2 9 18 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2000, এই এক্সটা ভাগ ছিল, এদিকে গুণ হয়ে গেল, তাহলে হবে 90x। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, এই 90xটা প্লাস ছিল, এদিকে নিয়ে চলে এসো মাইনাস, প্লাস হলো 2000 সমান, এদিকে কিছু নেই মানে 0 আছে। এবার দেখো বললাম কি, এই দ্বিঘাত সমীকরণটা তুমি ক্ষেত্রফলের সূত্র থেকে প্রস্থ নিয়ে এসো বা পরিসীমার সূত্র থেকে প্রস্থ নিয়ে এসো, এই দ্বিঘাত সমীকরণটা একই আসবে। এবার আমরা কি করব? মিডল টার্ম ফ্যাক্টর করব বা মধ্যপদের সহগ বিশ্লেষণ করব। তাহলে এটার জন্য দেখো উৎপাদকে বিশ্লেষণ করো, 2 1 2, 3টে শূন্য হলো। এবার 2 5 10, 2টো শূন্য। এবার দেখো 2 25 50, আরেকটা শূন্য। এবার 2 দিয়ে আর 2 1 2, 2 2 4, 2 5 10, 5 আছে মানে 5 খাওয়াবো, 5 2 10, 5 5 25, আবার 5 5 25। এখানে খেয়াল রেখো কিভাবে হবে, এই 5 5 25 আর 2 গুণ করলে হচ্ছে 50 50, আর বাকিগুলো দেখো 5 2 10, 2 20 আর 2 40, এই দুটোকে যোগ করলে 50 যুক্ত 40 করলে আমি পাচ্ছি 90। তাহলে এই 90টাকে আমরা ভাঙবো কি না, 50 প্লাস 40 এক্স প্লাস 2000 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটা মাইনাস রয়েছে, মাইনাস করলাম 50 ইন্টু এক্স, আর প্লাস মাইনাসে মাইনাস 40x প্লাস 2000, এটা এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব, তাই তো? তাহলে এক্স কমন নাও, এখানে থাকছে এক্স মাইনাস এক্সটা কমন নিয়েছি 50। এখানে দেখো 2000টা মানে আমি কত পেয়েছিলাম, 2000 সমান আমি পেয়েছিলাম 50 গুণিত 40, তাই তো? এখানে এই 40টা যদি আমি কমন নিয়ে নিই তাহলে এই 50টা থাকবে ওখানে, সুতরাং 40টা কমন নাও। তাহলে এখানে এক্স মাইনাস নিয়েছি, সুতরাং মাইনাস, আর এখানে 50 থাকলো। ওকে, নেক্সট আমরা কি করব, এই এক্স মাইনাস 50টা কমন নিয়ে নাও। কমন নিলে প্রথমে থাকছে এক্স, পরে থাকছে মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো সংখ্যামালার গুণফল ইকুয়াল টু 0 পেয়েছি, সুতরাং আমরা বলতে পারি এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। অতএব দেখো এক্স ইকুয়াল টু, এটা 50 নেগেটিভ আছে, ওদিকে গেলে পজিটিভ হয়ে গেল, এখানে এক্সের মান 40, ডান দিকে গেলে পজিটিভ হয়ে গেল, প্লাস হয়ে গেল। এখানে লক্ষ্য করো এক্সের মান 50ও হতে পারে, 40ও হতে পারে, যেহেতু দুটোই ধনাত্মক আর এখানে দৈর্ঘ্য পজিটিভ হয় সব সময় আমরা জানি, তাহলে 50 আর 40 দুটো মানই হতে পারে। কিন্তু আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্যটা সবসময় বড় হয় প্রস্থের চেয়ে। দেখো এই আয়তক্ষেত্রের ছবিটা কখন হয়, দৈর্ঘ্য সবসময় বড় হয় প্রস্থের চেয়ে। তাহলে আমরা কিভাবে লিখব, যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড় হয়, গ্রেটার দেন প্রস্থ হয়, অতএব আমরা পাবো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান, এই 50টাকে নেব 50 মিটার, অতএব প্রস্থ সমান, প্রস্থ আমরা অলরেডি করেছি, দেখো 2000 বাই এক্স মানে নিচ্ছি
2000/x মানে 50, এটা করলে আমরা অ্যাকচুয়ালি 40ই পাবো। 5 4 20 আর একটা শূন্যের জন্য 0, তাই 40 মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। এইটা হলো আমাদের উত্তর। আর এই উত্তরটাকে এইভাবে হাইলাইট করে দেবো, যেহেতু আমাদের বোর্ড এক্সাম আসছে, বোর্ড এক্সামে আমরা এইভাবে উত্তরটাকে সবসময় হাইলাইট করে দেবো, যাতে করে যিনি এক্সামিনার খাতা দেখবেন তিনি বুঝতে পেরে যান এক নজরে যে এইটা হলো আমাদের উত্তর। ওকে, নেক্সট 6 দাগের অঙ্কটা দেখো। এখানে বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। ঠিক আছে, তো এই লাইনটা আমরা বোঝার জন্য দেখো 2 অঙ্কের একটি সংখ্যা, এই কথাটা আগে বুঝবো। ওকে, আমরা জানি যে কোনো একটা সংখ্যা, ধরো 7 একটা সংখ্যা, এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা এককের অঙ্ক। আবার যদি এরকম থাকে 27, এই অঙ্কটা কি না দশকের অঙ্ক। তাহলে এই এককের অঙ্ক দশকের অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে, যেটা হচ্ছে 27, এবং এখানে দেখো দুটো অঙ্ক রয়েছে, সুতরাং এই যে সংখ্যাটা এটা হলো 2 অঙ্কের একটা সংখ্যা। বোঝা গেছে? তাহলে এখানেও আমরা দুটো অঙ্ক পাবো, একটা এককের অঙ্ক, একটা দশকের অঙ্ক। ওকে, এবার দেখো যদি বুঝতে না পারো যে কোনটা ধরবে, প্রশ্নের লাস্ট লাইনে চলে যাবে, দেখবে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসেব করে লিখি। তাহলে এই এককের অঙ্কটা আমাকে ধরে নিতে হবে। সুতরাং ধরি এককের অঙ্ক সমান হলো এক্স। এবার দেখো, এবার এই লাইনে বলেছে দশকের ঘরের অঙ্ক কি হবে না এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে দশকের অঙ্ক কত বলছে? দশকের অঙ্ক বলছে এককের অঙ্ক, একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাই তো? তাহলে 3 কম মানে বিয়োগ করে দাও, কত কম বলেছে? 3 কম। তাহলে দশকের অঙ্কটা হয়ে গেল x-3। ওকে, আচ্ছা, এখানে এই 27টা যদি এইভাবে জাস্ট দেওয়া থাকতো যে এককের অঙ্ক 7 আর দশকের অঙ্ক হচ্ছে 2, তাহলে আমরা এই সংখ্যাটা কিভাবে নির্ণয় করতাম? সেই সংখ্যা নির্ণয়ের পদ্ধতিটা এখানে কাজে লাগিয়ে এখানে আমরা সংখ্যা নির্ণয় করব। ওকে, দেখো এখানে আমি সংখ্যা কিভাবে পাবো, মানে ওই 27টা কি করে পাবো না এককের অঙ্কের সাথে, একক মানে আমরা জানি 1, তাহলে এককের অঙ্কের সাথে 1 গুণ করো, প্লাস দশক মানে আমরা জানি 10, তাহলে 10 গুণিত দশকের ঘরের অঙ্ক যেটা থাকবে সেটা। সেইভাবে দেখো 7 + 10 × 2 20, তাহলে 7 + 20তে হচ্ছে 27। এইভাবে আমরা সংখ্যাটা পাচ্ছি। এটার ক্ষেত্রে তাহলে সংখ্যাটা কিভাবে পাবো? সংখ্যাটি সমান একই রকম এককের অঙ্ক x, মানে 1 দিয়ে xকে গুণ করব, প্লাস দশকের অঙ্ক হচ্ছে এটা, মানে 10 দিয়ে এটাকে গুণ করব, 10 গুণিত x-3। বোঝা গেছে? এটা হলো সংখ্যা। তাহলে গুণ করো x + 10 × x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 10 × 3 মানে হলো 30। তাহলে x + 10x মানে 11x - 30। এটা হলো আমাদের কি সংখ্যাটি। এরপরে দেখো আমাদের শর্তটা কি বলছে, সংখ্যাটি থেকে উহার মানে এই যে সংখ্যাটির অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে শর্তটা আগে লিখে নিই। শর্তানুসারে কিভাবে পাবো বলেছে, সংখ্যাটি থেকে, সংখ্যাটা কত? 11x - 30, এই সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফল মানে এককের অঙ্ক গুণিত দশকের অঙ্ক, তাহলে এককের অঙ্ক গুণিত দশকের অঙ্ক, এই দুটো গুণফল বিয়োগ করলে, তাহলে বিয়োগ করে দাও। এটা ছিল সংখ্যা, সংখ্যাটা থেকে অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করলে বিয়োগফলটা বলছে বিয়োগফল 15 হয়। তাহলে এই যে বিয়োগফলটা সেটা সমান হচ্ছে 15। ওকে, তাহলে এটাই হলো আমাদের শর্ত। এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণটা প্রথমে গঠন করব। 11x - 30 মাইনাস x × x x² মাইনাস মাইনাস প্লাস 3 × x 3x, এই 15টা ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে এসো, তাহলে -15।
ওকে, দেন দেখো এক্স স্কোয়ারের টার্ম এখানে রয়েছে মাইনাস এক্স স্কোয়ার, লিখে নিলাম। আর এখানে 3x আর 11x দুটোই পজিটিভ, তাহলে পজিটিভ 11 প্লাস 3, 11 আর 3 যোগ করলে হলো 14x। তারপর আছে দেখো মাইনাস 30 মাইনাস 15, দুটোই মাইনাস আছে, সুতরাং মাইনাস এই দুটোর যোগফল 30 যুক্ত 15 যোগ করে নাও, দেখো 5 আর 4 মানে 45 হচ্ছে। এবার সবগুলোতেই দেখো এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস দিয়ে ভাগ করে দিতে পারি -1 দিয়ে, তাহলে -1 দিয়ে ভাগ করে দেওয়া বা মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাসটা প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, আর এটা প্লাস হয়ে গেল। এটা হলো আমার দ্বিঘাত সমীকরণ। এবার কি, যেহেতু উত্তর চেয়েছে এককের অঙ্কটা কত মানে এক্সের মানটা বের করতে হবে, সুতরাং উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। 45কে 3 15, 45 3 5 15, তাহলে এখানে 14 আনতে হবে, মানে 9 আর 5, 9 যুক্ত 5 করো, দেখো 9 5 যোগ করলে 14, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 যুক্ত 5 এক্স প্লাস 45 সমান হচ্ছে 0। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, -9 ইন্টু এক্স হলো 9x, প্লাস মাইনাসে মাইনাস 5 ইন্টু এক্স মানে 5x প্লাস 45 ইকুয়াল টু 0। এই দুটো আর এই দুটো থেকে আমরা কমন নেব, তাহলে এক্সটা কমন নাও, এক্স কমন নিলে এখানে থাকছে এক্স, এখানে এক্স নিয়ে নিয়েছো, তাহলে -9 -5 কমন নাও, তাহলে এক্স প্লাস থেকে মাইনাস নিয়েছো মানে মাইনাস 5 9 45। ওকে, এক্স মাইনাস 9 দুটো টার্মে রয়েছে, কমন নিয়ে নাও, তাহলে প্রথমটাতে থাকছে এক্স -5 ইকুয়াল টু 0। দেখো দুটো সংখ্যামালার গুণফল আকারে রয়েছে আমরা জানি, তাহলে এটা সমান হচ্ছে এক্স -9 ইকুয়াল টু 0 অথবা এক্স -5 ইকুয়াল টু 0। ওকে, এবার এখান থেকে x সমান 9টা ডান দিকে গেল, প্লাস হয়ে গেল, এখানে x সমান হচ্ছে 5। এবার লক্ষ্য করো এক্সটা কি বলেছে, এককের ঘরের অঙ্ক, এটা যা খুশি হতে পারে, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কিন্তু এখানে দেখো দুটোই পজিটিভ রয়েছে। ওকে, তো দুটো মানই হতে পারে, সুতরাং আমরা কি লিখব, উত্তর লিখব, দেখো এককের ঘরের অঙ্ক আমি এক্স ধরেছিলাম, এক্সের মান তাহলে এই দুটোর যে কোনো একটা হতে পারে, তাহলে লিখব অতএব এককের ঘরের মান, ঘরের অঙ্ক কি হতে পারে, 9ও হতে পারে অথবা 5ও হতে পারে। তাহলে এখানে উত্তর হলো দুটো, 9 অথবা 5। নেক্সট আমরা 7 অঙ্কটা দেখব, এটাও ভালোভাবে প্র্যাকটিস করো, এটাও পরীক্ষাতে আসে। বলেছে আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে। ঠিক আছে, তো দেখো আমি এইভাবে ছবিটা আঁকছি, এটা হলো আমাদের স্কুলের চৌবাচ্চা। এখানে কি হয়েছে, দুটো নল আছে, এদিক থেকে ধরো একটা নল গেছে আর এদিক থেকে ধরো আরেকটা নল গেছে। ওকে, এবার বলেছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। এখানে খেয়াল রেখো, নল দুটি দিয়ে মানে দুটি নলই যদি একসাথে খোলা থাকে তাহলে এই চৌবাচ্চাটা পূর্ণ করতে টোটাল কত সময় লাগবে, 11.1 মিনিট। যখন দুটো নল একসাথে কাজ করবে, এটা একসাথে কাজ করবে, তখন একসাথে খোলা থাকবে, তখন ভর্তি করতে মোট সময় লাগবে এতটা। এবার বলেছে যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে, মানে কি, মানে প্রথম নলটা যখন খোলা থাকবে, ধরো যদি এটা আমি প্রথম নল বলি আর এটা যদি দ্বিতীয় নল বলি, তাহলে প্রথম নলটা যখন খোলা থাকবে দ্বিতীয় নলটা তখন বন্ধ থাকবে, আলাদাভাবে খোলা মানে এটাই। দ্বিতীয় নলটা বন্ধ হলে প্রথম নলটা খোলা থাকবে, আর প্রথম নলটা বন্ধ হলে দ্বিতীয় নলটা খোলা থাকবে। তবে চৌবাচ্চাটি ভর্তি করতে দেখো বলছে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। হয়েছে, তাহলে যদি প্রথম নলের সময় এক্স মিনিট ধরে নিই, যে প্রথম নলটা যখন খোলা থাকবে দ্বিতীয় নলটা যখন বন্ধ থাকবে, প্রথম নলটা পুরো চৌবাচ্চাটা ভর্তি করতে যদি এক্স মিনিট সময় নেয়, তাহলে দ্বিতীয় নলটা কত সময় নেবে, 5 মিনিট বেশি নেবে, মানে এক্স প্লাস 5 মিনিট সময়ে এটা পুরোটা ভর্তি করবে। এবার বলছে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে হিসেব করি, মানে এক্স আর x+5 মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে ধরবো, দেখো ধরি
দুটো নল আছে, তাই প্রথম নল আর দ্বিতীয় নল করে নেব। প্রথম নল চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নেয় সমান এক্স মিনিট। মিনিট কেন ধরেছি? কারণ এখানে দেখো বলেছে 5 মিনিট বেশি সময় নেয়, সেজন্য এটাকে এক্স মিনিট ধরেছি। তাহলে বলবো যে দ্বিতীয় নলটা, যেটা দ্বিতীয় নল আছে, দ্বিতীয় নল চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নেয় কত না 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে এক্স ছিল প্রথমটার জন্য সময়, তার থেকে 5 মিনিট বেশি, মানে +5 এত মিনিট হয়েছে। এবার দেখো, এবার কি বলবো, এই যে 5x মিনিট আর x+5 মিনিটে কতটা পূর্ণ করছে পুরো চৌবাচ্চাটা। সুতরাং এখানে আরেকটা জিনিস ধরে নেব যে মোট চৌবাচ্চাটা মানে হলো 1 অংশ, যেরকম আমরা ক্লাস 8-এ করেছি। যে আবার ধরি মোট চৌবাচ্চাটি সমান হচ্ছে 1 অংশ। ওকে, এবার দেখো প্রথম নল আর দ্বিতীয় নলকে আলাদা আলাদাভাবে আমরা বের করব। কি বের করব? এদিকটা আমি বের করছি প্রথম নল। প্রথম নল কি করছে? প্রথম নল বলেছে এক্স মিনিটে পুরো চৌবাচ্চাটা ভর্তি করে, তাহলে এক্স মিনিটে ভর্তি করে সমান কতটা না 1 অংশ। পুরো চৌবাচ্চাটা মানে হলো 1 অংশ। তাহলে এখান থেকে আমি বের করব এ 1 মিনিটে ভর্তি করে কতটা, 1/x অংশ। এক্সটা নিচে চলে যাবে। তাহলে যদি শুধুমাত্র প্রথম নল খোলা থাকে, তাহলে প্রথম নলটা 1 মিনিটে কতটা ভর্তি করবে, 1/x অংশ। একই রকমভাবে দ্বিতীয় নলের ক্ষেত্রে আমি বের করব। দ্বিতীয় নল দেখো x+5 মিনিটে চৌবাচ্চাটা ভর্তি করেছে, মানে ও করেছে x+5 মিনিটে ভর্তি করে সমান হচ্ছে পুরো চৌবাচ্চা মানে 1 অংশ। ওকে, তাহলে 1 মিনিটে কতটা ভর্তি করবে না 1/x+5 অংশ। এই দুটো কেন বের করলাম? প্রথম নল 1 মিনিটে, দ্বিতীয় নল 1 মিনিটে কত কেন বের করলাম না, এখানে দেখো বলা আছে যে চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11/1 মিনিটে পূর্ণ হয়। মানে দুটো নল যদি একসঙ্গে কাজ করে, একসঙ্গে ভর্তি করে, তাহলে 11/1 মিনিটে পুরো চৌবাচ্চাটাকে ভর্তি করে দেবে। তাহলে প্রথম নল আর দ্বিতীয় নল 1 মিনিটে কতটা করে পেয়েছি। এবার কি করব, যে দুটি নল যদি একসঙ্গে কাজ করে, মানে একসঙ্গে যদি ভর্তি করে, সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এ 1 মিনিটে ভর্তি করছে 1/x অংশ, আর এ 1 মিনিটে ভর্তি করছে এতটা অংশ। তাহলে দুটি নল একসঙ্গে 1 মিনিটে ভর্তি করে কতটা না, প্রথম নলটা ভর্তি করবে 1/x অংশ, প্লাস দ্বিতীয় নলটা ভর্তি করবে 1/x+5 অংশ। তাহলে দুটো নল একসঙ্গে 1 মিনিটে এটা ভর্তি করেছে। এবার প্রশ্নে বলা আছে যে 11/1 মিনিটে পুরো চৌবাচ্চাটা ভর্তি করে দিয়েছে। তাহলে আমরা লিখব যে 11/1 মিনিটে ভর্তি করে কতটা না, 1 মিনিটে যত করবে তার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে 11/1 মিনিট এটার সাথে গুণ হয়ে গেল। হচ্ছে এত অংশ পূর্ণ করলো, দুটি নল একসঙ্গে এত অংশ পূর্ণ করছে 11/1 মিনিটে। এটাই প্রশ্নে বলা আছে কি, এই পূর্ণ করাটা মানে চৌবাচ্চাটা পুরোটা পূর্ণ করা। সুতরাং আমরা শর্তানুসারে বলতে পারি, শর্তানুসারে এই যে অংশটা পেলাম 11/1 1/x+1/x+5 অংশ, এটাই হলো চৌবাচ্চার পুরো অংশটা। পুরো অংশটা মানে কত, মানে হলো 1 অংশ। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করব। তোমরা নিশ্চয় জানো এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে চেঞ্জ করতে এটাকে গুণ করতে হয়। তাহলে 9 গুণিত 11 মানে হলো 99। যে গুণফলটা পেলে সেটার সাথে এইটা যোগ করতে হয়, মানে 99 + 1 মানে হলো 100। আর যে হরটা আছে সেই হরটা থেকে যায়। ওকে, এবার এখানে দেখো এটাকে যোগ করো, x আর x+5 দুটোই তাহলে লসাগু
হচ্ছে এখানে এক্স আছে মানে এক্স প্লাস 5 দিয়ে 1কে গুণ করব, তাহলে হলো এক্স প্লাস 5 প্লাস আছে প্লাস এক্স প্লাস 5 এখানে রয়েছে মানে এই এক্সটা দিয়ে 1কে গুণ করব মানে হলো এক্স এখানে গুণ সমান হচ্ছে 1। ওকে, দেন এখানে হলো 100/9, এখানে হচ্ছে এক্স প্লাস এক্স মানে 2x আর এখানে হচ্ছে প্লাস 5 ডিভাইডেড বাই দেখো এক্স গুণিত এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 5 মানে হলো 5x সমান 1। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এটার সাথে এটা গুণ, তাহলে 100 গুণিত 2x প্লাস 5 ডিভাইডেড বাই 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 1, তাই তো। তাহলে এখানে কি করতে পারি, এই গুণটা এই ভাগ হয়ে আছে এই টার্মটা, তাহলে এদিকে আসলে 1-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি 100 গুণিত 2x মানে হচ্ছে 200x প্লাস 100 গুণিত 5 মানে হলো 500 সমান 9, এই গুণটা 1-এর সাথে গুণ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x। ওকে, এটাকে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে 9x স্কোয়ার প্লাস 9×5 45x সমান 200x প্লাস 500। 9x স্কোয়ার প্লাস 45x, এই প্লাস 200টাকে মাইনাস 200x হয়ে গেল, এই 500টা এদিকে আসলে মাইনাস 500 সমান 0। ওকে, নেক্সট হচ্ছে 9x স্কোয়ার। এবার দেখো এটাতে দুটোতে এক্সের টার্ম রয়েছে এবং দুটো বিপরীত চিহ্নযুক্ত, সুতরাং বড় যে 200 বড় 45-এর থেকে বড়র চিহ্নটা আমরা আগে দেব। কত বড় না 200 থেকে আমরা বিয়োগ করে নেব 45কে, 5×5 = 10, 4×1 = 5, 5×5 = 10, 1, তাহলে এখানে লিখব 155x মাইনাস 500। এবার দেখো এটাই হলো আমাদের কি দ্বিঘাত সমীকরণটা। এবার এই দ্বিঘাত সমীকরণটাকে আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে 9 আছে, এখানে 500 আছে, মানে 9 × 500 এটাকে কোনোভাবে যোগ বিয়োগ করে আমাদের 155 আনতে হবে। 9 মানে তোমরা জানো 3 × 3, আর 500টাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 2 25 50 আর একটা 0, 2 1 2, 2 2 4, 2 5 10, 5 আছে মানে 5 খাবে, 5 2 10, 5 5 25 আর 5 5 25। ওকে, এখানে আমরা দেখো কিভাবে বিয়োগটা করব, এখানে 5 5 25 নেব আর এই সমস্ত সংখ্যাগুলোর গুণফল মানে 5 2 10, 10 2 20, 20 3 60, 60 3 180, মানে 180 থেকে 25 বিয়োগ করলে দেখো 155 আসবে। তাহলে এই 155 জায়গায় আমরা কি লিখব না 180 মাইনাস 25x মাইনাস 500 সমান 0। 9x স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস 180x মাইনাসে মাইনাসে প্লাস 25x মাইনাস 500 সমান হলো 0। এবার দেখো এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব, তাহলে প্রথমে 9 দিয়ে ভাগ করা যাবে, 9 2 18, সুতরাং 9টা কমন নেব আর এক্স স্কোয়ার আর এক্সের মধ্যে এক্সটা কমন নেব। তাহলে প্রথম টার্মটাই থাকছে এক্স মাইনাস 9 2 18, তাহলে 2 একটা 0 আছে তাই 0, এক্সটা কমন নিয়ে নিয়েছি প্লাস 25টা দেখো কমন নেওয়া যাবে কারণ 25 2 50, সুতরাং এক্স থাকছে মাইনাস 25 2 50 আর একটা 0, এটা দেখো এক্স মাইনাস 20 দুটো টার্মেই রয়েছে, সুতরাং এক্স মাইনাস 20কে কমন নাও, এখানে থাকছে 9x প্লাস এখানে থাকছে 25 সমান 0। দেখো দুটো রাশির দুটো বহুপদী সংখ্যামালার গুণফল হচ্ছে ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারছি x মাইনাস 20 ইকুয়াল টু 0 অথবা 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x সমান, এটা মাইনাস আছে এদিকে গেলে প্লাস 20 হয়ে গেল, আর এখানে 9x সমান প্লাস 25টা এদিকে আসলে মাইনাস 25, আর এক্সটার আগে দেখো 9 গুণ আছে সেটাকে বিয়োগ ভাগ করে দাও, তাহলে হলো 25/9। ওকে, এবার এক্সের দুটো মান পেয়েছি, যেহেতু দ্বিঘাত সমীকরণ ছিল, একটা x ইকুয়াল টু 20, একটা মাইনাস 25/9। এবার দেখো প্রশ্নে কি বলেছে, সময় হচ্ছে x মিনিট,
সময় হচ্ছে এক্স মিনিট। সময়কে আমরা কখনো নেগেটিভ দেখতে পাই না, সুতরাং এক্সের মানটা কি গ্রেটার দেন 0। তাহলে আমরা এখানে লিখব যেহেতু এক্স গ্রেটার দেন 0 অতএব এক্স ইকুয়াল টু 20 ও এক্স নট ইকুয়াল টু -25/9। তাহলে এটা হচ্ছে না, এক্স ইকুয়াল টু 20 হচ্ছে। এবার দেখো প্রশ্নে চেয়েছে প্রত্যেকটা নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে। তাহলে আমরা কি লিখব, একটা উত্তর লিখে নেব। প্রথম নল যেভাবে ধরেছিলাম, প্রথম নল চৌবাচ্চাটি পূর্ণ করবে, এটা ধরেছিলাম এক্স মিনিট, তাহলে এক্সের মান যেহেতু 20, তাহলে আমরা উত্তর লিখব 20 মিনিটে। এবং দ্বিতীয় নল চৌবাচ্চাটি পূর্ণ করবে, দেখো আমরা ধরেছিলাম কি এখানে প্রথম নলটা এক্স মিনিট, দ্বিতীয় নলটা এক্স প্লাস 5 মিনিট, তাহলে এক্সের মান 20, 20 প্লাস 5 মানে হলো 25 মিনিট। তাহলে এখানে আমরা লিখব 25 মিনিটে। তাহলে উত্তর কোনটা, একটা হলো 20 মিনিট আর একটা হলো 25 মিনিট। ওকে, দেখো নেক্সট 8 দাগের অঙ্কটা দেখো। এখানে বলেছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। অর্থাৎ ধরো এখানে কোনো একটা কাজ এই বক্সটার মধ্যে করতে হবে, এটা হলো পুরোটা কাজ। বলছে একসাথে একত্রে 4 দিনে সম্পন্ন করে। এই যে কাজটা এরা দুজনে একসাথে 4 দিনে সম্পন্ন করে। যেরকম আমরা 7 দাগের অঙ্কটায় করেছিলাম, দুটো নল একসাথে কাজটা করে, সেই একই টাইপে এখানে দুজন মানুষ রয়েছে। সুতরাং 7 দাগের অঙ্কের মতো এটা ভালোভাবে লক্ষ্য করো, একই রকম। আলাদাভাবে মানে পর্ণা একা কাজ করলে আবার পীযূষও একা কাজ করলে তখন কি হবে, পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। ঠিক আছে, তাহলে পর্ণা একা কতদিনে কাজ করে সেটা ধরে নেব, তাহলে পীযূষের একা কাজ করতে কতদিন সময় লাগে পেয়ে যাব। তাই তো, দেখো এখানে জানতে চেয়েছে পর্ণা একা কি কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে, পুরো কাজটা করতে পারবে। সুতরাং আমরা এখান থেকে পর্ণারটা ধরে নেব, পীযূষেরটা বের করব। কিভাবে ধরব, ধরি পর্ণা একাকী, লাস্ট লাইন ধরে লিখছি, একাকী কাজটি সম্পন্ন করে, সম্পন্ন করা মানে শেষ করা, শেষ করে সমান এক্স দিনে, মানে এক্স দিন সময় লেগেছে। দিন কেন নিলাম, এখানে দেখো 6 দিন বেশি সময় বলেছে এই এককটাকে ম্যাচ করার জন্য। তাহলে এখানে বলে দিয়েছে পীযূষ তার চেয়ে মানে পর্ণার চেয়ে 6 দিন বেশি সময় নেয়। সুতরাং পীযূষ একাকী কাজটি সম্পন্ন করে কদিন বেশি লেগেছে, পর্ণার থেকে বেশি লেগেছে মানে প্লাস 6 দিন বেশি সময় নিয়েছে। তাহলে পীযূষ এক্স প্লাস 6 দিনে একাকী কাজটা সম্পন্ন করবে। ঠিক আছে, আগের অঙ্কে যেরকম ধরেছিলাম যে মোট চৌবাচ্চাটা ছিল কত না 1 অংশ, মোট কাজটা ছিল 1 অংশ, সেরকম এখানেও আবার ধরি মোট কাজ, এখানে মোট কাজটা হলো সেরকম 1 অংশ। ওকে, মোট কাজটা হলো 1 অংশ। এবার পর্ণা তাহলে কি করেছে, এক্স দিনে কাজ করে, পুরো কাজটা করেছে, যে কাজটি সম্পন্ন করেছে, আর পুরো কাজ কতটা 1 অংশ, সুতরাং 1 অংশ কাজ করেছে। ওকে, তাহলে আমরা বের করব 1 দিনে কাজ করে কতটা, এই এক্সটা এদিকে ভাগ হয়ে গেল 1/x অংশ। একই রকমভাবে পীযূষ ও করেছে কত এক্স প্লাস 6 দিনে, তাহলে এক্স প্লাস 6 দিনে কাজ করে সমান বলে দিয়েছে 1 অংশ। তাহলে 1 দিনে কাজ করে কত অংশ, 1/x প্লাস 6 অংশ। এবার দেখো বলছে যদি একটি কাজ ওই কাজটা মানে একত্রে করতো, মানে একসাথে করতো, তাহলে তারা 4 দিনে সম্পন্ন করতো। তাহলে এখন বের করব এই পর্ণা আর পীযূষ দুজনে একত্রে
একত্রে মানে একসাথে যখন করছে তখন একদিনে কতটা কাজ করবে? একদিনে কাজ করে, দেখো পর্ণা একদিনে কাজ করে 1/x অংশ, আর পীযূষ একদিনে করে কতটা? তাহলে এই দুজন একসাথে করলে এদের কাজটা যোগ হয়ে যাবে, তাহলে এত অংশ। এরকম একসাথে কদিন কাজ করেছে? 4 দিন। সুতরাং আমরা বের করব 4 দিনে কাজ করে, তাহলে 4টা গুণ হয়ে যাবে, একদিনে যতটা কাজ করে 4 দিনে তার থেকে বেশি কাজ করবে, তাহলে 4 গুণিত এটা। দেখো এবার বলেছে 4 দিনে সম্পন্ন করে, মানে পুরো কাজটা করে, তাহলে এই যে 4 দিনে কাজ করেছে সেটা পুরো কাজের সাথে সমান হবে, সুতরাং এই দুটো সমান। অতএব আমরা লিখতে পারি শর্তানুসারে 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস সি, এটা সমান হচ্ছে পুরো কাজটা, অর্থাৎ 1 অংশ। ওকে, এবারে এটা ক্যালকুলেশন করে নাও। 4, এখানে দেখো এক্স আর এক্স প্লাস 6 লসাগু, তাহলে এটা, তাহলে এক্স এখানে আছে, তাহলে এক্স প্লাস 6 ইন্টু 1 মানে এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 6 এখানে আছে, সুতরাং এক্স ইন্টু 1 মানে হলো এক্স, এটা সমান 1। তাহলে 4 ইন্টু এক্স প্লাস এক্স, সেটা হলো 2x প্লাস 6, আর এটা দেখো ভাগ হয়ে আছে, 1-এর সাথে গুণ হয়ে যাবে, এই পুরোটা এক্স ইন্টু এক্স প্লাস 6। ওকে, এখানে যেহেতু এক্সের স্কোয়ার টার্ম, তাহলে এটাকে আমি বাম দিকে নিয়ে চলে আসি, এই টার্মটাকে আমি ডান দিকে নিয়ে যাই। যারা বুঝতে পারবে এই লাইনটা না করে সরাসরি এখানে চলে আসবে। এক্স গুণিত এক্স এক্স স্কোয়ার, 6 গুণিত এক্স এক্স এক্স, আর এটা হচ্ছে 4 ইন্টু 2 8x প্লাস 4 6 24, এক্স স্কোয়ার প্লাস 6x আছে, এই দুটো টার্মকে বাম দিকে নিয়ে আসবো। 8x প্লাস আছে, এদিকে আসলে মাইনাস, 24টা প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস, সমান 0। এবার এখানে দেখো এক্স স্কোয়ার, এই দুটো বিপরীত চিহ্নযুক্ত, একটা প্লাস একটা মাইনাস, কে বড়? 8 বড়, সুতরাং বড়র চিহ্ন কত বড়? 8 মাইনাস 6 মানে হলো 2, আর এক্স মাইনাস 24, এটা দ্বিঘাত সমীকরণটা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো 24কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 12 24, 2 6 12, 2 3 6, আমাকে আনতে হবে 2, সুতরাং 2 2 4 আর 3 2 6, 6 মাইনাস 4 করো, দেখো 2, তাহলে এক্স স্কোয়ার 2-এর জায়গায় কি বসাবো? 6 মাইনাস 4, এক্সটা থাকছে মাইনাস 24 ইকুয়াল টু 0, মাইনাস 6 ইন্টু এক্স 6x মাইনাস মাইনাস প্লাস 4 ইন্টু এক্স 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব। প্রথমটাতে এক্স কমন যাবে, দেখো এক্স স্কোয়ার থেকে এক্স মাইনাস, এখানে থাকছে 6, পরেরটা থেকে 4 কমন যাচ্ছে, এক্সটা থাকছে মাইনাস 4 6 24। এবার এই দুটোতেই এক্স মাইনাস 6 রয়েছে, সুতরাং এক্স মাইনাস 6কে কমন নাও, প্রথমটাতে থাকছে এক্স, পরেরটাতে থাকছে প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যামালার গুণফল ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমরা জানি এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে পাচ্ছি এক্স ইকুয়াল টু, 6টা ওদিকে গেলে পজিটিভ হয়ে গেল, আর এখানে পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস 4। এবার দেখো এক্সটা কি ধরেছি? কাজটি সম্পন্ন করতে এক্স দিন সময় লাগে, যেহেতু সময়টা ঋণাত্মক হতে পারবে না, তাহলে সময়টা কত হবে? পজিটিভটা হবে। তাহলে লিখবো যেহেতু এক্স গ্রেটার দেন 0, অতএব এক্স ইকুয়াল টু 6 আর এক্স নট ইকুয়াল টু মাইনাস 4। ওকে, তাহলে এক্সের মান 6 পেয়ে গেলাম, ওটাই আমাকে জানতে চেয়েছে পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করে, ওটাই ধরেছিলাম এক্স দিনে। তাহলে আমরা উত্তর লিখব, অতএব পর্ণা লাস্ট লাইন ধরে একাকী কাজটি সম্পন্ন করতে 6 দিন সময় নেয়। ওকে, এইটা আমার অ্যান্সার। নেক্সট আমরা দেখো 9 দাগের অঙ্কটা দেখব। এখানে বলেছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যেত।
কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। ঠিক আছে, প্রতি ডজন তোমরা সকলেই জানো ডজন মানে হচ্ছে 12টি, 1 ডজন মানে হচ্ছে 12টি, তাই তো? তাহলে এখানে আমরা প্রথমে ধরে নেব যে ধরি, যেটা জানতে চেয়েছে প্রতি ডজন কলমের মূল্য, তাহলে ধরি প্রতি ডজন কলমের মূল্য বা দাম সেটা কত না এক্স টাকা। ঠিক আছে, এইটা ছিল প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা। ওকে, তাহলে কি এক্স টাকায় 1 ডজন কলম পাওয়া যাবে, অর্থাৎ 1 ডজন মানে 12টা কলম পাওয়া যাবে। তাহলে এটাকেই আমি ঘুরিয়ে লিখতে পারি, অতএব এক্স টাকায় কলম পাওয়া যায় বা পাওয়া যেত, যেহেতু মূল্য ছিল লিখেছি, পাওয়া যেত সমান 1 ডজন অর্থাৎ 12টি। ব্র্যাকেটে অবশ্যই লিখে দিও, যেহেতু 1 ডজন সমান হচ্ছে 12টি। ওকে, তাহলে আমি কত টাকায় কিনেছি? 30 টাকা নিয়ে বাজারে গেছি, 30 টাকায় কলম কিনেছি। তাহলে এখান থেকে আমি বের করব এক্স টাকায় তাহলে কতগুলো কলম পাওয়া যেত, 12/x টি। 1 টাকায় কম কলম পাওয়া যাবে এক্স টাকার থেকে। আবার 30 টাকায় তাহলে কত কলম পাওয়া যেত না 30 টাকা তাহলে বেশি কলম পাওয়া যাবে, সুতরাং 30 দিয়ে গুণ করে দাও, এতটি। ওকে, এটা প্রথমে হলো। এবার কি বলেছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, এই কথাটা লিখে নাও আগে, যে কলমের মূল্য মানে দাম প্রতি ডজনে 6 টাকা কমলে কি হবে তখন দেখো, 6 টাকা কমলে প্রতি ডজনে কলমের দাম ছিল এক্স টাকা, 6 টাকা কমে গেছে মানে এখন এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যাবে কতগুলো না 12টি, প্রতি ডজন বলেছে। তাহলে এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় কত 12টি, একই রকম প্রতি ডজন বলেছে। এখানেও কি হয়েছে, 30 টাকার কলম কিনেছে, সুতরাং এখানে একেবারে করছি দেখো, আর 1 টাকায় করার দরকার হবে না, যেহেতু এই ফর্মটা পেয়ে গেছো। 30 টাকায় কলম পাওয়া যায়, যদি অসুবিধে হয় তাহলে করো। তাহলে 12 গুণিত এখানেও দেখো 30 আছে, আর এখানে এক্সের জায়গায় এক্স মাইনাস 6 এতটি। এবার লক্ষ্য করো, বলেছে কি যে প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। এবার এই যে কলম পেয়েছি, একবার এই সংখ্যাটা একবার এই সংখ্যাটা, কে বেশি? কলমের দাম যদি কমে যায় তাহলে আমরা বেশি কলম পাবো, সুতরাং এই সংখ্যাটা বেশি। তাহলে আমরা শর্তানুসারে করতে পারি কি, এটা মাইনাস এটা সমান কত বলেছে না 3টি কলম বেশি পেয়েছে, সুতরাং শর্তানুসারে 12 গুণিত 30 ডিভাইডেড বাই আছে এক্স মাইনাস 6, এটা বড়, এর থেকে মাইনাস করো এটা, মানে 12 গুণিত 30 ডিভাইডেড বাই এক্স, এটা সমান কত না 3টি কলম বেশি পেত। ঠিক আছে, তাহলে দুটোতেই দেখো উপরে 12 গুণিত 30 করে রয়েছে, তাহলে 12 গুণিত 30 এটা কমন নিয়ে নাও। প্রথমটাতে থাকবে 1/x মাইনাস 6 মাইনাস দ্বিতীয়টাতে 1/x সমান হচ্ছে 3। এবার এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে সাজাবো, এটা গুণ আছে, এদিকে চলে আসলে এটা হয়ে যাবে ভাগ, তাহলে 12 গুণিত 30। এবার এই বিয়োগটা করো, এই বিয়োগটা করার জন্য এক্স ইন্টু এক্স মাইনাস 6 লসাগু, এক্স মাইনাস 6 আছে, সুতরাং এক্স ইন্টু 1 মানে এক্স, মাইনাস এক্স রয়েছে, সুতরাং এক্স মাইনাস 6 ইন্টু 1, তাহলে এক্স মাইনাস 6। এবার দেখো এটা কাটাকাটি যাবে, 3 4 12, এখানে থাকছে 1। তাহলে ওপরটা কি হচ্ছে এক্স, মাইনাস আছে মানে এদের সাইনগুলো চেঞ্জ, এক্সটা প্লাস ছিল মাইনাস, 6টা মাইনাস ছিল প্লাস, নিচেরটা গুণ করে দাও, এক্সের সাথে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 6 মানে হলো 6x। তাহলে এটা হচ্ছে সমান 1/4 3 12, আরেকটা শূন্য ছিল, দেখো প্লাস এক্স মাইনাস এক্স এই দুটো কেটে যাচ্ছে। এবার কি হবে, এটার সাথে 1 গুণ আর এটার সাথে 6 গুণ, এক্স স্কোয়ার মাইনাস 6 সাথে 1 গুণ মানে এটাই সমান 6-এর সাথে 120 মানে 6 12 72 শূন্য,
এক্স স্কোয়ার মাইনাস 6x, আর এটা প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে গেল। আমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এবার এটাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 720কে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে শূন্য আছে মানে 2 যাবে, 2 3 6, 2 6 12, শূন্যটা নেমে যাচ্ছে। 2 18 36, 2 9 18, 2 45 90, 3 15 45, 3 5 15। এবার 6টাকে আমাদের মেলাতে হবে, তাই তো? 6টাকে মেলানোর জন্য দেখো, আমরা যদি এটা নিয়ে নিই আর এই বাকি 3টে নিয়ে নিই, 5 3 15 আর 2 30 মাইনাস 3 2 6, 6 2 12, 12 2 24। তাহলে 30 থেকে 24 বাদ দিলে আমাদের হয় 6। তাহলে ওই 6-এর জায়গায় আমরা লিখব 30 মাইনাস 24 এক্স মাইনাস 720 ইকুয়াল টু 0। ওকে, এবার এটা এক্স স্কোয়ার মাইনাস 30x আর মাইনাসে মাইনাসে প্লাস 24x মাইনাস 720 সমান হলো 0। এই দুটো থেকে আর এই দুটো থেকে এবার কমন নাও। এক্স কমন নিলে এখানে থাকছে এক্স, এখানে এক্স নিয়ে নিয়েছো, মাইনাস 30 প্লাস এখানে দেখো 720কেই আমি 30 ইন্টু 24-এ ভাগ করেছিলাম, সুতরাং এই 24টা আমরা কমন নিলে এখানে মাইনাসটা মাইনাস থাকছে আর এখানে 30 পড়ে থাকবে। ওকে, তাহলে এক্স মাইনাস এই দুটো টার্মে দেখো এক্স মাইনাস 30টা কমন রয়েছে, সুতরাং কমন নিয়ে নাও। এক্স মাইনাস 30 ইন্টু এখানে থাকছে এক্স, এখানে থাকছে প্লাস 24। দুটো সংখ্যামালার গুণফল, তাহলে হয় এক্স মাইনাস 30 সমান 0 অথবা এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স সমান মাইনাস 30টা হয়ে গেল প্লাস 30, এখানে প্লাস 24টা হয়ে গেল মাইনাস 24। দেখো এবার ধরেছি কি প্রতি ডজন কলমের মূল্য ছিল, মানে দাম সবসময় পজিটিভে হয়, গ্রেটার দেন 0, সুতরাং এক্সের মানটা গ্রেটার দেন 0। তাহলে এখানে লিখবো যেহেতু এক্স গ্রেটার দেন 0 অতএব এক্স ইকুয়াল টু 30, এক্স নট ইকুয়াল টু মাইনাস 24। এই মানটা হবে না। তাহলে উত্তর যেটা চেয়েছে প্রতি ডজন কলমের মূল্য কত সেটা লিখে নেব, বা যেটা লিখেছে কমার পূর্বে মানে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য। তাহলে লিখব দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য সমান হচ্ছে 30 টাকা। ওকে, এটা হলো উত্তর। প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর মানে চ্যাপ্টারের অঙ্কগুলো করার পর আমরা কি করি, সূত্রের খাতা একটা মেনটেন করি। এখানে যদিও আমাদের যে শর্ট প্রশ্ন এবং এমসিকিউগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে দেখাচ্ছি, তবুও কোষে দেখি 1.3-এর এই যে আমরা 1 থেকে 9টা অঙ্ক করলাম সেগুলো সূত্রের খাতায় কিভাবে উঠিয়ে রাখবে। দেখো প্রথম অঙ্কটার জন্য আমরা এই যেটা ধরেছি আর শর্তটা এটা আমরা সূত্রের খাতায় উঠিয়ে রাখবো, তাহলেই দেখবে বাকিটা আমাদের মনে পড়ে যাবে। এইভাবে 2 নম্বর অঙ্কেও কি ত্রিভুজের উচ্চতা আর ভূমি ধরেছিলাম, এটা ধরে শর্তটা সহ আমরা সূত্রের খাতায় উঠিয়ে রাখবো, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। এইভাবে প্রত্যেকটা অঙ্কের জন্য এই শর্তটা পর্যন্ত আমরা উঠিয়ে রাখবো, তাহলে আমরা যখন পরীক্ষা দিতে যাব তখন দেখবে সমস্ত অঙ্ক না করেও শুধুমাত্র সূত্রের খাতা দেখেও আমরা পরীক্ষায় খুব ভালোভাবে রেজাল্ট করতে পারবো। পরের ভিডিওতে আমি এমসিকিউ এবং যে দুটো প্রশ্ন রয়েছে সেগুলো সলভ করে দেখাবো।